আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল দেশের সকল মানুষের প্রতি আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে কারণে ফেসবুকে আসছি সেটা মূল বিষয় বা কারণ হলো আমাদের দেশের জনগণকে একত্রিতভাবে থাকতে হবে এবং আমরা বাণিজ্যিকভাবে সকলের সাথে ব্যবসা বাণিজ্য করব। পার্শ্ববর্তী দেশ হোক, দূরের দেশ হোক, সকলের প্রতি বন্ধুত্ব রাখব। কিন্তু অতীতে যে সরকার যেভাবে স্বামী স্ত্রীর মতো সংসার করছে ওইভাবে সম্পর্ক আমরা রাখতে চাই না। যেহেতু স্বামী সবসময় চায় বউয়ের ওপর অত্যাচার করে তার স্বার্থ হাসিল করে নিতে, এই জন্য কথা শর্টে বললাম, আপনারা বাকিরা বুঝে নিন। কখনো একটা দেশ পার্শ্ববর্তী দেশের একচোটিয়া কথা শুনলে সে দেশ উন্নয়ন হয় না। এজন্য আমাদের এখনই সচেতন হওয়ার সময়। এজন্যে আমাদের দলগতভাবে আমাদের সুযোগ সুবিধা নিয়ে পার্শ্ববর্তী দেশের কথা শুনলে হবে না। আমাদের জনগণের কথা, আমাদের যে কটা দল আছে বাংলাদেশে, সেই সমস্ত মানুষের একত্রিত হয়ে চলা, এটাই আমাদের মনে হয় একের লাঠি দশের বোঝা বলে তেমনই হয়। যেমন একটা পাটখড়ি ভাঙতে আমার 1 সেকেন্ডও সময় লাগে না, কিন্তু ওখানে 10টা 20টা পাটখড়ি ভাঙতে গেলে আপনার একটু সময় লাগবে। তো বিশেষ করে এই জন্য বলছি যে আমরা সবাই মিলে, বাংলাদেশের জনগণ সবাই মিলে একত্রিত থাকব। অনুরোধ যে আমার দল ভালো থাকবে, আমি ভালো থাকব, এই কারণে ভারতের পক্ষে কথা বলবো। ভারতের সাথে ব্যক্তিগত বন্ধুত্ব করে আমার বাকি জনগণের প্রতি টর্চাল করব, বাকি জনগণের গুম করব, খুন করব, এটা যেন আর না হয়। যা অতীতে দল করে গেছে, আওয়ামী লীগ করে গেছে, তাতে ওদের পতন ঘটেছে। আজ যদি দেশের জনগণের কথাই দেশ চালাতো তাহলে এটা দেখতে পেত না। যেমন অন্য এক দল বলেছে যে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা দেন, আমাদের প্রতি অত্যাচার করেন না, আমাদের দলের প্রতি অত্যাচার করেন না, আপনারা দেশ চালান, ভালো করে চালান। আমাদের ইসলামী 95% দেশে মানুষ যাতে সুষ্ঠুভাবে নামাজ কালাম পড়তে পারে, ইসলামের পথে কাজ করে যেতে পারে, হক কথা বলতে পারে, এই কথাগুলো বলতে পারলে আপনি দেশ চালান। আর বিধায় এই কথাগুলো ওরা কি করছে, বলতে দেয়নি। কেন বলতে দেয়নি? নিশ্চয়ই পার্শ্ববর্তী দেশের ইশারা ইঙ্গিতে দেয়নি। যেহেতু দিলে ভারত সহকারে বাংলাদেশ সহ, ভারত সহ যত ভারতের মুসলিমরা আছে তারা আরও প্রভাবিত হবে, আরও শক্তিশালী হয়ে যাবে। এই কারণে আমাদের যে ইসলাম ভীরু লোকগুলোকে দমিয়ে রাখার জন্য একমাত্র ভারতেই এই যুক্তি পরামর্শ দিত, যাতে মুসলমানদেরকে ধীরে ধীরে খুন করলে এই ইসলাম দমিয়ে যাবে। এটাই তারা, এদের এই যে ভুলটা তারা করছে, এটা চরম আকারে ভুল করছে। তারা তো বুদ্ধিমান না, বুদ্ধিমান হলে কিন্তু এটা করতো না। তারা আজ এই যে 95% মুসলমানের রাষ্ট্রে যদি নামাজ গালাম বাধা না দিত নামাজ গালামে, তাহলে হয়তো তারা টিকে থাকতে পারত। আজ তারা ভারতের কথা শুনে তারা এই মুসলিম নিধন, মুসলিমদের প্রতি দমন পীড়ন বা মুসল্লিদের প্রতি দমন পীড়ন করছে। বিদায় ভারতের এই কথাবার্তায় তারা তাদের এই ইশারা ইঙ্গিতেই তারা এই কাজটা করছে। তাছাড়া তারা তো এক মুসলমানের সন্তান, বা তারাও তো মুসলমানের ছেলে, তারাও তো মুসলমানের মেয়ে, তারা কেন মুসলমানের উপরে দমন পীড়ন করছিল? নিশ্চয়ই ওই হিন্দুদের প্রতি বা ওদের কথায় বিশ্বাস রেখে বা ওদের মনোরঞ্জন দেওয়ার জন্য, ওদের কথা শুনে আমাদের বাংলাদেশের মুসলমানদের উপরে এত নির্যাতন। ওই আয়নাঘর, ওই যে আপনার হাউন আঙ্কেলের ভাতের হোটেলে এর ওখানে নিয়ে গিয়ে আমাদের অনেক বড় বড় অফিসারগুলোকে গুলি করে মারছে, অনেক বড় বড় অফিসারগুলোকে দিনের পর দিন অত্যাচার বন্দি করে মারছে।
জেলের বিনা কারণে জেলের ভিতরে নিয়ে গিয়ে বন্দি করে মানে অত্যাচারিত করছে এবং অত্যাচারিত করে তাদেরকে অনেক নির্যাতন করছে, ফ্যামিলিগত তার অনেক ফ্যামিলি শেষ করে দিয়েছে। এভাবে আমাদের সোনার সংসার শেষ করে দিয়েছে, অনেক মা বোনদের পুরা সংসারটা শেষ করে দিয়েছে। একটা ছেলে আয় উপার্জন ছিল, সেই ছেলেটার ধরে নিয়ে গিয়ে মেরে ফেলছে এবং হত্যা করছে, গুলি করছে। এটা একদম সত্য, পানির মতো সত্য, এটা কোনো মিথ্যা না। এটা আজকে যুগে যুগে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এটা তো আর অন্ধকার যুগ না, এটা ইন্টারনেটের যুগ। এটা বাস্তবে পরীক্ষা নিরীক্ষা করলে এটা বোঝা যায়। কারণ এই হাসিনা সরকার এই বাংলাদেশে ক্ষমতায় ছিল, কারণ এটা স্পষ্ট সেই মারছে, সেই খুন করছে। কারণ আমি রাষ্ট্রে ক্ষমতা থাকলে একমাত্র আমারই দায়ভার, এটা আইন অনুযায়ী এবং রাজনৈতিক অনুযায়ী কথাটা বলা যায়। কারণ আমার রাষ্ট্রে আমি যাতে অনুমোদন না দিই, জীবনেও কেউ কাউর গায়ে হাত তুলবে না। এজন্য দোষ সব মনে করেন হাসিনা সরকারেরই এবং শেখ হাসিনারই দায়ভার নিতে হবে। এবং এটাই সত্য, সে যতই বলুক আমি এখানে গদিতে বসে রয়েছি, এটা আমার কি দোষ, জনগণ করছে না, এটা বলে পার পাওয়া যাবে না। সে ইশারা ইঙ্গিত দিয়েছে, সে একজনা খুন করছে, গিয়ে তার কাছে গিয়ে পায়ে পড়ছে যে আমি খুন করছি, আমাকে মাফ করে দাও। সে তাকে মাফ করে দিয়েছে, সে তাকে শাস্তি দেয়নি। নারায়ণগঞ্জ 7 খুন, সেখানেও হচ্ছে গিয়ে আপনার তাদেরকে ফাঁসি দেওয়ার নাম করে তাদেরকে জেলে তার সিকিউরিটি দিয়েছে। তাদের এইভাবে অনেক খুনিকে তাদের জেলে রেখে সিকিউরিটি দিয়েছে। যেমন প্রদীপ সেনাবাহিনীর এক আর্মি অফিসারকে, চৌকস অফিসারকে খুন করছে, কি সূক্ষ্মভাবে খুন করছে, তার পরিচয় জানার পরও তাকে খুন করছে। তাহলে সেই প্রদীপকে ছেড়ে দিল না কেন, জনগণের হাতে তুলে দিল না কেন? জনগণের হাতে না তুলে দিক, এতে সেই বিচার কী করলো, ফাঁসির অর্ডার দিলে আজকে তা সে সিকিউরিটি থাকবে জেলের ভিতর, আর এতে জনগণ ঠান্ডা হয়ে থাকবে। তা মানুষ এটা বোঝে যে তাকে ফাঁসি কার্যকর তো করা হচ্ছে না, এবং তাদেরকে বলে রাখছে যে ফাঁসি কার্যকর তো হচ্ছে না, আপনি এইভাবে ফাঁসির আসামি হয়ে দীর্ঘদিনভাবে জেলের ভিতর সিকিউরিটিভাবে থাকেন। সে কী করছে, এইভাবে বিভিন্ন খুনিদেরকে সিকিউরিটিভাবে রাখছে। তাহলে এখানে স্পষ্ট বোঝা যায় হাসিনা খুনি, এবং সেই খুনের বিচার করা হবে এবং জড়িত হাসিনা। কারণ সে তো একা খুন করতে যেতে পারে না, সে লোকজন দিয়ে খুন করাইছে এবং অনুমতি দিয়েছে, এবং অনুমতি দেওয়ার এটাই তো বড় পাপ, এটাই তো বড় অপরাধ, বড় মানে দেশের সন্ত্রাসী করা। একজনা খুন করছে, সে তো সন্ত্রাসী করছে, আমি পারমিশন দিচ্ছি, আমি তো বড় অপরাধী, কারণ আমি পারমিশন দিয়েছি। এই জন্য যুক্তিসঙ্গতভাবে আইনগতভাবে হাসিনাকে এই খুনির দায় নিতে হবে এবং হাসিনাকে বিচার করতে হবে, সঠিক বিচার। সে এড়িয়ে গেলে হবে না যে আমি কিছুই না, সে প্রধানমন্ত্রী একটা দেশের, তার ইশারায় সেই আমলে হয়েছে। এখন তো খুন, হত্যা, গুম হচ্ছে না, মানুষ সুষ্ঠুভাবে বসবাস করছে। এই জন্য যে সরকারই আসুক, তার আমলে হত্যা, গুম, খুন হলে সেই সরকারকে হিসাব দেওয়া লাগবে। সে যে সরকারই হোক, সে যে কোনো সরকার হোক, দেওয়া লাগবে। এটা আমার কথা, একান্তই কথা, এবং এটা কোনো নরমালি কথা না, এটা যেটা শক্তিশালীভাবে কথাগুলো বলতেছি। আপনারা এটা দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমি একটা দেশপ্রেমিক মানুষ হয়ে আমি কথাগুলো বলতেছি অতি আবেগে এবং অতি উৎসাহিত হয়ে। মানুষের খুন করছে এবং যেভাবে দেখছি এই খুনগুলোর বিনিময়ে এগুলো আমি সয়ে থাকতে পারি না, এবং এগুলো আমি ধৈর্য ধরে রাখতে পারছি না মনের ভিতরে। এই জন্য আমি এইগুলো আগে লাইভই কথা বলতে হইলো আমার। এই জন্য আমি অনেক দিন ধরে বলবো করে বলতে পারি না। তো এখন সুযোগ হয়েছে, সময় হয়েছে, এ কথাগুলো এখন বলছি। হয়তো ভাববে যে কাজে লাগবে না, না, এটা এখনও যদি বলা যায়, এখনও সারা বাংলাদেশের গলিতে গলিতে যে ছড়িয়ে যায়, তা আমার যে কথার বিনিময়ে মানুষ সচেতন হয়ে যাবে এবং সেটা সেভাবে প্রতিবাদ করবে। আমি যে সঠিক কথা বলছি সেটা যাচাই বাছাই করে দেখবে। এই জন্য এখনও আপনারা দেশ স্বাধীন হয়েছে বলে যে দেশ স্বাধীন হয়েছে বলে এখন মুখ খুলছো, তা না। আপনারা যুগে যুগে যে যার মন থেকে যে যেটা জানেন সেটা লাইভ করেন এবং মানুষকে যুগে যুগে সবাইকে ছড়িয়ে দিন, তারা আরও সতর্ক হোক, তারা আরও জানুক, ক্লিয়ারভাবে জানুক। যারা অনেক গ্রামের লোকজন, সাধারণ মানুষ এগুলো জানতে পারেনি, হয়তো বা এখনও ওইভাবে জানিনি। এই জন্য আমরা স্পষ্টভাবে আরও স্পষ্ট করে দেব যে হাসিনা কত বড় খুনি, এবং তাকে সঠিক বিচার করা হোক।
কোনো আছে গিয়ে প্রতিশোধমূলক আছে গিয়ে বিচার নয়, তার সঠিক বিচারটাই যেন করা হয়, এটা আমার দাবি একান্ত। এজন্য দেশবাসীর কাছে অনুরোধ, আমরা দেশপ্রেমিক হয়ে থাকতে পারি, আমরা দেশের জন্য কাজ করতে পারি, আমরা সত্যিকারে আমরা দেশের পথ প্রদীপের জন্য যেন না কাজ করি, আমরা আমরা সঠিকভাবে কাজ করলে আমাদের দেশের জনগণ চেয়ে নেবে এবং সেইভাবে আমরা সারা জীবন কাজ করে যেতে পারি। সেইটা করার জন্য আমরা যাতে মানুষ দেখানো কাজ না করি, আমরা যেন সঠিক কাজটা করে যেতে পারি। আল্লাহ দিলে মানে মানুষ ওপরে উঠবে অটোমেটিক্যালি, কেউ বাধা দিয়ে থামাতে পারবে না। কিছু দুষ্কৃতী থাকেই, পেছনে কিছু মানুষ থাকেই, দোষ ধরবে, আপনার ত্রুটি ধরবে। অল্প সংখ্যক মানুষ 100%-এর মধ্যেই বা 20% 30% মানুষ ধরবে, কিন্তু ওটা মনে করা যাবে না। সামনের দিকে এগিয়ে যেতে হবে, সুন্দরভাবে এগিয়ে যেতে হবে, পেছনের দিকে তাকানো যাবে না। ওই 2-3টা মানুষ কি বলছে এইটা নিয়ে মন খারাপ করা যাবে না। এই জন্য আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ থাকলো, যারা মন খুলে কথা বলতে চান তারাও ফেসবুক লাইভে কথা বলেন, আপনাদের বন্ধু ফ্রেন্ড সার্কেল আছে তারাও জানুক, সঠিকটা বুঝুক, তারাও ছড়িয়ে দিক। এভাবে এককভাবে সারা পৃথিবীতে এই বক্তব্যগুলো ছড়িয়ে যাক এবং হাসিনাকে যত দ্রুত নিয়ে আসা হোক। যতদিন না হাসিনাকে না নিয়ে এসে বিচার করবে ততদিন আমাদের মনে শান্তি জাগবে না। কারণ আমরা মনের ভিতরে যে কষ্ট নিয়ে বসবাস করেছি, এই স্বাধীন দেশে চলাফেরা করেছি, কী জন্য আমাদের এই বাংলাদেশ 71 সালে পরে স্বাধীন হয়েছে নাকি? তাহলে আমরা কেন স্বাধীনভাবে চলতে পারিনি? আমরা কেন এইভাবে মুখ খুলে কথা বলতে পারিনি? আমরা কেন আজকে গিয়ে একটা রাস্তা দিয়ে চললে ভয় পেতে থেকে যাই? কী জন্য থেকে যাই? এরম দেশ তো আমরা স্বাধীন চাইনি। তো এখন আমাদের অনেক দিন পরে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, এখন মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে, যাতে মানুষ নির্বিঘ্নে এইভাবে চলাচল করে। এবং আমি অন্যান্য দলের হুঁশিয়ার দিয়ে বলতে চাই, যে কোনো সকল দলের বর্তমান যে সমস্ত দলগুলো আছে নিবন্ধিত, সেই সমস্ত দলের হুঁশিয়ার দিয়ে বলতে চাই যে আপনারা আর এরকম জঘন্য ঘটনা আর ঘটিয়েন না। আপনাদের যদি ভাত নাও হয়, আপনারা ওই ভারতের দালালিতে যেয়েন না। আপনাদের অনুরোধ, সাধারণ মানুষগুলোকে মেরেন না। আপনাদের অনুরোধ, আপনারা হচ্ছে গিয়ে এই যে আপনারা যান যুগে যুগে দেশের বিভিন্ন জেলায় ঘোরেন, দেখেন, প্রমাণিতভাবে দেখেন, গরিবের পাশে গিয়ে বসেন, আপনারা তথ্য নিয়ে দেখেন গোয়েন্দাভাবে, যে আছে গিয়ে একটা চার দোকানে বসেন, সঠিক তথ্যগুলো নেন। আমি 11টা বছর আমি ওই চিটাগাং থেকে শুরু করে এই ঝিনাইদহ জেলা, চুয়াডাঙ্গা জেলা এ পর্যন্ত যত জেলা, 64 জেলার মধ্যে 31টা জেলা আমি ঘুরছি। এর ভিতরে আমার পদচারণ হয়েছে, যা আমি মার্কেটিং চাকরি করি, তাতে অনেক চার দোকানে বসছি, সময় দিচ্ছি। তা সেখানে আমার জনগণের কথা বলে শুনি, শোনার পরে আমি সেখান থেকে যাই, আমি সঠিক তথ্যটা জানি, সাধারণ জনগণের কাছ থেকে শুনি এবং এতদিন শুনছি বলে আমার মাথায় এগুলো ধরছে, কিন্তু বলতে পারিনি। দুঃখের বিষয়, জনগণের কথা, সাধারণ জনগণের কথা তুলে ধরতে পারিনি। এখন সময় এসেছে আমি বলবো, এবং এই কথাগুলো দ্বারা যাতে কেউ উপকারিত হয় এবং দেশ যাতে উপকারিত হয়, আমি এটাই চাবো। কারণ আমার দেশ ভালো থাকুক, আমার পরবর্তী প্রজন্ম যাতে ভালো থাকে। আমি আজকে সুখে খাচ্ছি, ভালো খাচ্ছি, আমার পরবর্তী প্রজন্মের আমার বাচ্চারা কী করে খাবে, কীভাবে চলবে, তারা এভাবে খুন, মার্ডার, অত্যাচারিত যেন না হয়, সেই জন্য আমাকে এখন পরিশ্রম করতে হবে, আমার দেশের জন্য কথা বলতে হবে। এই জন্য আপনাদের সকল দলের প্রতি অনুরোধ থাকলো যে আপনারা ভারতের দালালি করা ছেড়ে দেন এবং দেশ যেভাবে চলে ওইভাবেই চলুক। আপনারা অন্যান্য দেশের সাথে বন্ধুত্ব করেন, ভারতের সাথে একমাত্র হবে লেনদেন, তার উপরে আপনারা নিচেই তলে আঘাত করেন না। তারা যদি কোনো প্রলোভন দেখায়, ওই প্রলোভনের ফাঁদে পা দিয়েন না। তারা যদি ব্যক্তিগতভাবে প্রলোভন দেখায়, তাতেও আপনারা পা দিয়েন না। যে আমার জনগণের কথা যে দেশ বলবে, সাধারণ মানুষের কথা যে দেশ বলবে, সাধারণ মানুষের নিয়ে চিন্তা যে দেশ করবে, ওই নেতার কথাই আপনি শোনেন, ওই নেতার কথাই আপনারা দেশ পরিচালনা করেন। যে সমস্ত বিদেশি বন্ধুরা আছে, তারা আগে জনগণের খবর নিচ্ছে বা দেশের গরিব মিসকিনদের খবর নিচ্ছে, যে তোমার দেশে গরিবরা কেমন আছে বা মিসকিনরা কেমন আছে বা তোমার দেশে অর্থনীতি কেমন আছে,
এই খোঁজ খবরগুলো নেয় যে সমস্ত দেশ, ওই সমস্ত দেশের প্রতি আপনারা বন্ধুত্ব করেন, এবং যে সমস্ত নেতারা আপনার ব্যক্তিগত দলের খবর নিল, সে মনে করবেন আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করছে। কারণ একমাত্র আমার মায়ের থেকে যদি আমার প্রতিবেশী কেউ আমাকে ভালোবাসে, এখানে বুঝতে হবে যে এই ভালোবাসার কোনো কারণ আছে, বা এই ভালোবাসার কোনো আছে গিয়ে শর্ত আছে, তাছাড়া কিছুই না। কারণ সে আমার মা জন্ম দিয়েছে, আমি আমার মাকে ছাড়া কে ভালোবাসতে পারে? এই জন্য বলছি যে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আপনারা ভালোবাসা দেন। অন্য দেশ ভালোবাসা দিলে বুঝবেন ওরা ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র। যেভাবে আমাদের দেশের মুসলমান কটাকে খুন করছে, যেভাবে আমাদের দেশের মুসলমান দিয়ে মুসলমানকে খুন করাইছে, এটা জীবনেও একটা মুসলমান খুন করতে পারে না। এটা অন্য দেশের পরামর্শ নিয়ে এই খুন খারাপিগুলো করছে, যাতে ইসলাম যাতে উঁচু পর্যায়ে না যেতে পারে, মুসলমানরা যাতে রাজত্ব না করতে পারে, ওই ভারতবর্ষে যেন কোনো আকারে মুসলিমরা না ঢুকতে পারে। কারণ বাংলাদেশ জাতি শক্তিশালী হয় মুসলমানে, পাকিস্তান যদি শক্তিশালী হয়, আফগানিস্তান শক্তিশালী হয়ে গেছে, তাহলে একা থাকছে ভারত। তাহলে এখানে বিভিন্ন চাপে পড়ে ভারতেও একসময় রাজত্ব আসতে পারে মুসলমানদের হাতে। ওরা এটা জানে, কারণ ওরা বুঝতে পারছে যে শেষ সময় মুসলমানরাই রাজত্ব করবে, এবং ইনশাল্লাহ ওই ভারতে এক সময় আবারও মুসলমানেরা রাজত্ব করবে। অতীতে করে এসেছে মুসলমানরা, ওই দেশ মুসলমানের, ওই ভারত মুসলমানের, কিন্তু ওরা আজকে স্বীকার করে না। ওরা ভাবে যে এই দেশ আজকে গিয়ে হিন্দুদের, কিন্তু না, যুগে যুগে ইতিহাসে প্রমাণিত। আপনারাই দেখেন, অতীতে এই দেশ চালাইছে মুসলমানেরা। তো এখন বর্তমানে আপনাদের কেন এত চুলকানি আসে? আপনাদের মুসলমানদের উপর নির্যাতিত কেন হয়? তা আপনারা মুসলমানরা বসবাস করছে, করুক, আপনাদের কোনো হত্যা করেছে, খুন করেছে, কেউ বলতে পারবেন না। কোনো হিন্দু বলতে পারবে না যে কোনো হিন্দুর একটা মুসলমান খুন করছে বা একটা ক্ষতি করে না। তাহলে কেন আপনারা আমাদের প্রতি এমন দমন পীড়ন করেন? তা এখানে স্পষ্ট বলতে চাই, আজকে হাসিনা কেন ইন্ডিয়ায়, আপনি কেন জায়গা দিলেন? তাহলে আপনার হাত আছে, না হলে আপনি কী জন্য তাকে জায়গা দেবেন? তাকে ভিসা পাসপোর্ট বাদে জায়গা দিলেন কি কারণে? তাকে তো যা গিয়েছে ভুল করে, তাকে তো পাঠাতে পারতেন। আপনি তো আজকে 18 কোটি মানুষের পক্ষে নাই, ভারত জাতি আপনি প্রকৃত বন্ধু হতেন, 18 কোটি মানুষের পক্ষে না। আপনি আজকে গিয়ে বন্ধুত্ব যে করেন, আপনি একমাত্র হাসিনার বন্ধু, তাছাড়া আমাদের বন্ধু হতে পারেন না। যদি বন্ধু হতেন, ওই হাসিনা ফেরত দিতেন। এই জন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি এখানে মন খুলে বলতে চাই, আমার কথা এখানে ভুল থাকুক আর সঠিক থাকুক, এটা আমি কোনো বুঝি না। আমি একটা কথাই বলতে চাই, আমি মন খুলে কথা বলতে চাই, তাছাড়া আমি ক্লিয়ারভাবে কথা বলতে চাই। এজন্য ভুল ত্রুটি যাই থাকুক, আমি যেটা বুঝলাম ওইটাই বললাম, এতে যা হবার তাই হবে ইনশাল্লাহ। এজন্য আপনাদের ভারতের প্রতি, ভারত যে আমার শত্রু তা না, ভারত বন্ধু, কিন্তু দুই একজনের জন্য আজকে ভারত আমাদের নেগেটিভ হয়ে যাচ্ছে। দুই একজনার কারণে আমাদের ভারত আজকে যে আমাদের সাথে যে সম্পর্ক ছিল ভারতের, সেটা আমাদের দূরত্ব চলে যাচ্ছে। এই জন্য বলছি, আপনারা ঠিক হন, আপনারা 18 কোটি মানুষের ভালোবাসেন, আপনারা কোনো মন্ত্রীকে এককভাবে ভালোবাসেন না। আপনারা দেখবেন আপনারাও ভালোবাসা পাবেন, আপনাদের ওখানেও মুসলমান আছে। এই জন্য বলছি যে মুসলমানদের প্রতি, ভারতের মুসলমানের প্রতি অসংখ্য শ্রদ্ধা রেখে কথা বলছি। আমি কিন্তু সকলকে বলছি না, যারা আমাদের বন্ধু হিসাবে প্রকৃত 18 কোটি মানুষের নিয়ে চলবেন, তাদেরকে আমি ভালোবাসা রইল তাদের প্রতি। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবার প্রতি আমার ভালোবাসা রইল। যে ভারতের যে মানুষগুলা শুধু হাসিনার পক্ষে বা শুধু একটা দলের পক্ষে, আমি সেই সমস্ত ভারতের নাগরিকদের এড়িয়ে চলতে চাই, এবং ভারতের সকল নাগরিককে আমি এড়িয়ে চলতে চাই না। কারণ সকল নাগরিক তো এ কথাটা বলে না যে আমাদের হাসিনা বন্ধু, আমাদের অমুক দল বন্ধু, শুধু এটা বলে না। আমাদের ভারত
যারা বলবে যে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষই বন্ধু, সেই সমস্ত মানুষগুলোর প্রতি আমার শ্রদ্ধা থাকলো, সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, সে যেই হোক। এজন্য আমি আজকে মন খুলে কথাগুলো বললাম। এতে আমার কথাগুলো সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখার পরে বুঝবেন আমার কথাগুলো ভুল আছে কিনা। যেহেতু আমি বক্তব্য আজকে প্রথম দিচ্ছি, হয়তো বক্তব্য এলোমেলো থাকতে পারে, এজন্য আপনাদের রিকোয়েস্ট থাকলো আমার বক্তব্য ভুল হলে মাফ করে দেবেন। আর আমরা সঠিকভাবে কিভাবে চলবো, আমার যদি বৈশ্বিকভাবে ভালোভাবে না চলা যায়, আমার আপনার ফ্যামিলিতে, সবার ফ্যামিলিতে খুন খারাপি থাকবে, অশান্তি হবে। এই জন্য আমরা আর না চাই কোনো দেশের প্রতি প্রতিহিংসা করতে, কোনো দেশের মানুষের খুন করতে, কোনো দেশের ভাইদের খুন করতে, বা আমার দেশের মানুষের খুনের জন্য বুদ্ধি দিতে, এইগুলো আমরা চাই না। এইগুলো ভারতের কাছে আশা করি না। এইগুলো আমাদের আনুমানিক, এইগুলো এইভাবে হয়েছে। এই জন্য আমরা চাই আপনাদের হাতে বন্ধুত্ব করতে, কিন্তু বন্ধুত্ব হবে কেমনে? আপনারা তো নেবেন 70%, আমরা যদি 30% নেই, তাহলে এটা বন্ধুত্ব বলে না। বন্ধুত্ব, আমরা তো ছোটোবেলায় বন্ধুত্ব করছি এইভাবে যে আমার বন্ধু 2 টাকা খাওয়াইছে, আমিও তার পরের দিন 2 টাকা খাওয়াইছি। বা বন্ধু আজকে আমি টাকা নিয়ে আসিনি, আমি খাওয়াইনি, বা সে বন্ধু রাগ করেনি যে আমি 2 টাকা খাওয়াইছি বলে সে আমারে খাওয়াইলো না, দিতে হবে, না দিলে বন্ধুত্ব মনে, ওটা না। আমার দেওয়ার সমর্থ আছে, আমি দেব, আমার দেওয়ার সমর্থ নেই, আমি দেব না। এজন্য ভারতকে বলি, ভারত অনেক বড় একটা মহারাষ্ট্র, এজন্য বাংলাদেশ ছোট, এটা মানতে হবে, আয়তনে ছোট রাষ্ট্র। কিন্তু আপনারা আমাদের কাছ থেকে 70% নেন, আর আপনারা আমাদের 30% দিয়ে আপনারা গৌরব করেন। এই জন্য বলছি আপনারা আমাদের দেবেন বেশি বেশি, যে পার্শ্ববর্তী বন্ধুরা কীভাবে উন্নয়ন করবে সেটা না করে আপনারা আমাদের দেন পচা পেঁয়াজ, ওই পাথর, এইগুলো আপনারা দেন। সেইগুলো দিয়ে মানুষের পাথর দিয়ে বুকে চাপা দিয়ে দিয়ে আপনারা গর্বভীত হন যে আমরা পাথর দিয়েছি, আমরা পেঁয়াজ দিয়েছি, পচা পচা পেঁয়াজ দেন আপনারা। আপনারা ভালো ভালো জিনিসগুলো দেন, ওই গাঁজা দেন। ইন্ডিয়াতে গাঁজাগুলো ওই বর্ডারে ওখান থেকে ঠিকই পার হয়ে যায়, গরু পার হওয়ার বেলায় তখন হয় না। গরুগুলো পার হতে গেলে মানে বিজিবিকে হুমকি দেওয়া হয়, বাংলাদেশে মানুষগুলোকে গুলি করা হয়। আপনাদের দেশে মানুষগুলো গাঁজা নিয়ে আসে, কই ওইগুলো তো একদিনও তো খুন করেন না, একদিনও তো গুলি করেন না, গাঁজা আপনারা দেন কেন? হ্যাঁ, আপনারা এই যে এই সমস্ত খারাপ জিনিসগুলো আপনারা দিতে পারেন, দিয়ে বলেন আমরা বন্ধুত্ব বন্ধুত্ব বন্ধুত্ব, ওইরকম বন্ধুত্বই আমরা মানি না মানি না মানি না। এই জন্য আমরা আপনাদের সাথে ওইভাবে বন্ধুত্ব করতে চাই না। ক্লিয়ারভাবে বললাম, আমরা সাধারণ জনগণ হিসাবে, আমি কোনো আমি আজকে আমি নাগরিক হিসাবে বলছি কথাগুলো, কোনো দলের পক্ষ থেকে বলছি না, আমি ব্যক্তিগতভাবে আজকে বলছি নাগরিক হিসাবে। এজন্য আমি আমি কোনো দলকে আপনারা দোষ দিতে পারবেন না। আমি আমার বুঝ নিয়ে আমি কথাগুলো বলেছি, স্পষ্টভাবে বলেছি। আমি নাগরিক হিসাবে আমার বলার দরকার আছে, আমার বোঝার দরকার আছে, কারণ আমরা পচা পেঁয়াজ খাই, আমরা ওই পাথর খাই, পাথর বুকি দিয়ে মরি। হ্যাঁ, আমাদের ওই পাথর দরকার নেই। আপনারা ভালোভাবে 50-50 যদি আসতে পারেন আসেন, না আসতে পারেন সরেন। কারণ আমরা ছোটো দেশ, তাই কি আমাদের মুসলিম রাষ্ট্র, আমরা আমাদের স্বাধীনভাবে বেঁচে থাকতে দেন। আমরা ওইভাবে বাঁচতে চাই না, আপনাদের হাতের মুঠোর ভিতরে থেকে আমরা বাঁচতে চাই না। এজন্য আমাদের মাপও করেন, দোয়াও করে দেন। আমরা ওইভাবে বাঁচতে না, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা সুন্দরভাবে বসতে চাই। আপনাদের দেশের মানুষ আপনারা ওইভাবে স্বাধীনভাবে চালান। আপনারা ব্যবসা বাণিজ্য করলে আসেন, আপনারা 50-50 আসেন। আমি বলবো না যে আপনাদের ব্যবসা করবো না, আসেন, সকল দেশের সাথে সকল রাষ্ট্রের সাথে ব্যবসা করব। এজন্য আজকে আমার মন থেকে মানে খুবই কষ্টের কথাগুলো বেরিয়ে এলো। হ্যাঁ, অনেক দিন ধরে বলবো করি, কিন্তু পারি না আজকে ওই গুম খাওয়ানির ভয়তে। কারণ আজকে যদি আমি গুম হতাম, আমি তো এই কথাগুলো মনের কথা খুলে বলতে পারতাম না। এই জন্য আমি নিজেকে সেফ রেখে কথাগুলো মনের ভিতরে চাপা দিয়ে রেখেছিলাম। এজন্য আজকে বললাম আপনাদের কাছে মাপ চাই, আপনারা আমাদের আর অত্যাচারিত করেন না, আমাদের মানুষগুলোকে মাথা ওয়াশ করেন না, আমাদের দলগুলোকে ওয়াশ করেন না, ওয়াশ করে তাদের ওই হাসিনার মতো আমাদের বিপদে ফেলেন না। সাধারণ মানুষগুলোকে ঘুম থেকে ঘুমাতে পারে সুষ্ঠুভাবে, সেইভাবে আমাদের
সুযোগ করে দিন। এই জন্য তা না হলে আমাদের বাংলাদেশের মানুষ আর আপনাদের হাতে বন্ধুত্ব করবে না। আর বাংলাদেশের মানুষদের রিকোয়েস্ট করছি, কোনো দলের নেতা বা সকল শ্রেণীর দলের নেতাকে আমরা বলতেছি, আপনারা ওইভাবে ইন্ডিয়ার একনায়কতন্ত্রের কথা শুনেন না। যাতে যে দলই ক্ষমতায় যাক তবুও ষড়যন্ত্র নিচে করেন না। সকল দলের প্রতি আমার অনুরোধ থাকলো, যে দলই ক্ষমতায় যাক আপনারা সহযোগিতা করেন, আপনারা মিলেমিশে থাকেন। এবং আমিও বলতে চাই যে মিলেমিশে থাকি স্বাধীনভাবে, সবাই যাতে ভালোভাবে চলে তাই চলুক। কিন্তু আমি প্যাট নীতির জন্য যে অমুক দল ক্ষমতায় গেছে আমার তার পেছনে লাগতে হবে ওইভাবে লেগেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, সকল দলের প্রতি অনুরোধ করছি, সবাই একতা হন। ইসলাম এক, কোরআন এক, হাদিস এক। এটা আমি 2 বছর আগেও এই কথাগুলো প্রায় অনেক হুজুরদের সাথে আমি এই কথাটা একটু বলি, অনেক হুজুরদের সাথে আমি যুগে দেখা হয়েছে, কথা হয়েছে। তো বিভিন্ন হুজুরের সাথে বলে যে আমার দলে আসুন, ও বলে যে আমার দলে আসুন, ও বলে যে আমার দলে আসুন, বিভিন্ন হুজুররা এইভাবে অফার করে। কিন্তু আমি বলি শোনেন, আমরা দল এক, মানে কোরআন একটা, হাদিস একটা, আল্লাহ একটা, তাহলে কেন এটা আসছে আমি প্রচার করিনি। এখন দেখা যাচ্ছে যে আমাদের জামাতে আমির মোহাম্মদ শফিকুর রহমান এটাই বলছে, বা কিছু ইসলামী দলের নেতারাও এটাই এখন দেখে যে বলছে, যেটা আমি 2 বছর আগে বলছিলাম। কিন্তু আমি ভাগ্যের নির্মম পরিহাস, আমি তখন একথাগুলো লিখতে পারিনি, ভয়ে ডরে লিখতে পারিনি। কিন্তু সত্য কথা বলছি আমি, এই কথাটা আমি প্রশ্ন কয়েকটা হুজুরি করছিলাম, তো তারা মুখ পিছিয়ে নেয়, তারা আর উত্তর দেয় না। একদিন মসজিদের ভিতরেই তর্ক হয় যে আপনারা এত দল করছেন কেন। হ্যাঁ, সেখানে আমার ছেলে ছিল, ছোট ছেলে 6 বছরের সে ছিল, সেও সাক্ষী, কারণ আমি মসজিদের ভিতরে বলছিলাম, তো মিথ্যা কথা বলছি না। তো তখন এই হুজুর আর কোনো আমার কথায় জবাব দিতে পারলো না, নেমে গেল। আমি বলছি কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক। যেদিন আমরা এই বাংলাদেশের দল, ইসলামী দলগুলো এক হতে পারবো, ওই দিনকেও আপনাদের দাওয়াত গ্রহণ করব। তাছাড়া আমি যে দলের সাথে সম্পৃক্ত আছি বা আল্লাহর দল করি বা আল্লাহর পথে যারা কথা বলবে সঠিকভাবে তার কথা শুনবো, এটাই আমার আজকে কথা ছিল। এবং আমার একটা পছন্দের দল আছে এবং থাকবে, সবারই পছন্দের দল থাকবে। কিন্তু সর্বশেষ আপনাদের একটা কথাই বলি, যে জনগণ যাতে ভালো থাকে, যে দলেই থাকেন আপনারা, যে দলেই থাকেন, আমার কথা হলো, কথাগুলো বুঝবেন, যে দলেই থাকেন আপনার সর্বোপরি সাধারণ জনগণ যাতে ভালো থাকে সেইভাবে কাজ করে যান। আপনারা এতটুকু রিকোয়েস্ট থাকলো আপনাদের প্রতি। এজন্যই একটা দল ক্ষমতায় গেলে তার পেছনে লেগে তাকে কীভাবে না বলা যায়, ভারতের বন্ধুত্ব করে ভারতের সাথে কীভাবে ওই দলের ফাঁসিয়ে আমি দলের ক্ষমতায় উঠে আবার সাধারণ জনগণের ক্ষতি করব, এটা যেন না হয়। আপনাদের প্রতি অনুরোধ রইল। আমার কথা বলার ভিতরে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।